আল্লাহর অশেষ মেহেরবানিতে লাইসিয়াম হোমিওপ্যাথি ওষুধ ও চিকিৎসা গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনায় উচ্চতর প্রশিক্ষণের 29তম ক্লাস শুরু হতে যাচ্ছে। আজ 14 জুলাই 2026 মঙ্গলবার। ক্লাসের শুরুতে থাকছে পবিত্র কোরআন তেলাওয়াত। আমি ডক্টর মামুনুর রশিদ স্যারকে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم ধন্যবাদ মামুনুর রশিদ স্যারকে সুন্দরভাবে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াতের পর থাকছে আমাদের আজকের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনা মেডিসিন প্লাটিনা। আলোচনায় থাকছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, বিএইচএমএস, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার যদি প্রস্তুত থাকেন তাহলে লাইসিয়াম গ্রুপের সকলের পক্ষ থেকে আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি, স্যার আজকের আলোচনা শুরু করুন। প্লাটিনা মেডিসিনের আলোচনা শুরু করুন প্লিজ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা দূর দূরান্ত থেকে আমাদের আজকের এই ক্লাসে উপস্থিত হয়েছেন সবাইকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল কাদের স্যারকেও বিশেষভাবে সালাম জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি, এবং আরো যারা শ্রদ্ধেয় ডাক্তার রয়েছেন বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে, তাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আজকের ক্লাসটা এখানে শুরু করতে যাচ্ছি। প্রিয় চিকিৎসক বৃন্দ, যে ওষুধটি নিয়ে আজকে আমরা কথা বলতে শুরু করতে যাচ্ছি, প্লাটিনাম মেটালিকাম, সহজে সবাই প্লাটিনা বলে ডাকে, বা প্লাটিনা, এটাকে অনেক বই পুস্তকে শুধু প্লাটিনাই লেখা থাকে। তো এই ওষুধটি খনিজ ওষুধ। আপনারা জানেন যে এটা খনিজ ছাড়া এই ওষুধ তৈরি হওয়ার কোনো ইয়ে নেই। উৎস হচ্ছে খনিজ, এবং সেটি কিন্তু প্রুভিং করেছেন তিনি হচ্ছে ডাক্তার স্টাফ, আরেকজন ডাক্তার গ্রস। ডাক্তার স্টাফ এবং ডাক্তার গ্রস এটাকে প্রুভিং করেছেন। এটা ক্রিয়াস্থান হচ্ছে স্ত্রী জননাঙ্গ, মলাশয়, স্নায়ু, মস্তিষ্ক, মন, শরীর ও দেহ। তো এই ওষুধটি আমি মনে করি যে মানব জাতির জন্য এবং বিশেষ একদল মানুষের জন্য আল্লাহর রহমত স্বরূপ এই ওষুধটি তৈরি করা হয়েছে। আলোচনার সাথে থাকতে থাকতে আপনারা এই ওষুধের নানান গুরুত্বপূর্ণ ব্যবহার আজকে শিখে যাবেন। আমি আশা করছি কেউ শূন্য হাতে এখান থেকে যাবেন না। আশা করি আপনারা ভরপুর হয়ে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে, আনন্দ পাবেন, প্রত্যেক দিন ব্যবহার করতে পারবেন। অনেক পেশেন্ট আপনার কাছে আসেন প্লাটিনামে, কিন্তু আপনি তাকে খেয়াল করতে পারেননি বলে, বা অনেকেই খেয়াল করতে পারেননি বলে
যথাযথ ব্যবহার কিন্তু করতে পারে না। তো আজকে শুরু করছি একটা ছোট্ট কেস দিয়ে আমি শুরু করছি। কেসটি হচ্ছে আমার এই অঞ্চলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি সবাই বলে শিল্পপতি, আমি ও জানি এরকম। তো ওই ব্যক্তিটি একদিন আমাদের কাছে চিকিৎসার জন্য আসে। আসার পর ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঁচিল, ম্যাচ এবং ছোট ছোট ইরুপশন বেরিয়ে আছে। তো উনি এইটার জন্য আমাদের কাছে উপস্থিত হয়েছেন আর কি। তো হওয়ার পর আমি ওনার চিকিৎসাটা যখন হাতে নিলাম, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে মানে আপনার এটা হয়েছে, তো এতদিন দেরি হলো কেন? আপনার তো অনেকদিন থেকে এটা আছে, তো আপনি চিকিৎসা নিতে এত দেরি করলেন কেন? ভদ্রলোক উত্তর দিলেন যে, খুব হেসে হেসে উত্তর দিলাম যে আমি কিছু বাসায় কিছু সুতো দিয়ে ম্যাচগুলোকে বেঁধেছিলাম, সেগুলো কাজ হয়নি। তারপরে আমার বাসায় কিছু হোমমেড ওষুধ ছিল, এগুলো দিয়েছি, চেষ্টা করেছি, এক ধরনের তেল এনে দিয়েছি, এটা দিয়েও নাকি যাই শুনেছি, তাতেও গেল না। তারপর আগেও একবার আপনার কাছে কাশি হয়েছিল, এসেছিলাম, তো ভাবলাম যে আপনাকেই দেখাই, সেই জন্য আজকে এসেছি। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এই কথার ভিতরেই কিন্তু রোগী। সো আমি ওনার এই কথাগুলোকে অ্যানালাইসিস করে দেখলাম যে উনি হোমমেড ট্রিটমেন্ট করেছেন। হোমমেড ট্রিটমেন্টে এটা যায় নাই। তো যখন হোমমেড ট্রিটমেন্টে এটা যায় নাই, তখন কিন্তু এটা উনি বুঝতে পেরেছে যে উনি এটা সারাতে পারেন নাই ঘরে, তখন কিন্তু ডক্টরের শরণাপন্ন হয়েছেন। আমি বেশি কিছু করি নাই, আমি শুধু দুটি রুব্রিক নিয়েছিলাম। তো আমি ওষুধটি দিয়ে, এই প্ল্যাটিনাম ওষুধটি তাকে 30 শক্তির 3টা ডোজ দিয়ে তাকে বিদায় করে দিয়েছিলাম। তো উনি এই ওষুধ নিয়ে চলে গেল, প্লাসিবো নিয়ে, এবং 3টা প্লাসিবোর 3টা 30 শক্তির 3টা ডোজ নিয়ে চলে গেলেন। 3টা ডোজ ছিল এরকম ছোট একটা বোতলে 30 শক্তির। তখন এটা আমার অনেক আগের প্র্যাকটিস আর কি। 30 পটেন্সি একটা ছোট বোতলে 3টা দাগ দিয়ে আর কি, 1 আউন্সের বোতলে ওনাকে খেতে দিয়েছি, আর 4 আউন্স বোতলে ওনাকে প্লাসিবো মানে আইটেম খেতে দিয়েছি, দিয়ে ওনাকে আসতে বলেছি। তো আসার পরে উনি যখন আমার কাছে আসলেন, তখন আমি দেখি যে উমা অর্ধেক কমে গেছে, কি মজা, দারুণ। তখন আমার হাত ছিল একটু কাঁচা, কাঁচা হাতে ওনাকে আবার ভাবলাম যে বেশ অর্ধেকটি তো রয়ে গেছে, তো আমি প্লাটিনাম 200 ওনাকে আবারও 3টা ডোজ দিয়ে আবারও প্লাসিবো দিয়ে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর উনি বেশি দিন গেল না, 3-4 দিন পরেই আমরা একদল বন্ধু মিলে, আগে আপনারা জানতেন, অনেকে আমাকে জানেন যে আমরা একদল বন্ধু মিলে গবেষণা করতাম হোমিওপ্যাথিকে। তো আমরা গ্রুপ স্টাডি করতাম এবং আলোচনা করতাম এবং একসাথে বসে রোগী দেখতাম, মানে 5-7-10 জন মিলে একসাথে বসে রোগী দেখতাম। তাই আমরা এরকম একটা জটিল রোগী দেখবো, তো উনি দৌড়ায় এটার ভিতরে ঢুকে গেছে, গিয়া বলতেছে যে ডাক্তার সাহেব আপনি করলেনটা কি? আমি কি বললাম কি হইলো কি হইলো? আরে আপনি এর আগের ওষুধ, এই ওষুধ খাওয়ার পর 200 শক্তির ওষুধ মানে দিছে, যে ওষুধ এখন দিছে, দেওয়ার পর তো আমার সারা শরীর তো এইরকম বেরিয়েছে, সারা শরীর ইরোশন হয়ে গেছে, আমি তো মারাত্মক অসুস্থ হয়ে গেছে, এই যে দেখেন সব আবার বেরিয়ে গেছে। আসলে আমি সেদিনই প্রথম প্লাটিনাকে চিনেছি যে প্লাটিনার অ্যাগ্রাভেশন কত হতে পারে। তো আমার বন্ধু ডাক্তার রেফায়েতুল্লাহ এবং ডাক্তার আফজাল সাহেব, উনি দুজনে মিলে আমার দিকে মুচকি হেসে দিয়ে একটু মস্কারা করলেন যে আপনার কি এতই অভিজ্ঞতার ঘাটতি যে
হার্ডি শক্তির পরেও আরো দেওয়া লাগছে আপনার? আপনার কি আই মিটে না? আপনার কি স্বাদ মিটে না? আরো ওষুধ লাগলো কেন? তো আসলে ওই সেদিন ওনার এদের সামনে আমি বেশ লজ্জিত হয়েছিলাম যে ওষুধের পাওয়ারটা বেশি দিয়ে দিয়েছিলাম। পরে আমি ওনাকে আরো 2 বোতল প্লাসিবো দিয়ে বললাম যে আপনার এটা বেড়েছে, খুব ভালো লক্ষণ, এটা আসলে মেডিসিনাল এগ্রাভেশন হয়েছে, আপনি আমার সাথে 1 মাস পরে যোগাযোগ করবেন, আশা করি চলে যাবে। সো উনি মাঝে মাঝে ফোন দেয়, বলে যে যাচ্ছে না, যাচ্ছে, কমছে বাড়ছে, কমছে বাড়ছে। 1 মাস পরে ওনাকে আসতে বললাম, দেখলাম যে না, কমেই গেছে। সো এরও 1 মাস পরে এই এগ্রাভেশন এই পরিমাণ ছিল যে মানে আমার 2.5 থেকে 3 মাস লেগেছিল তার এই সমস্যার সমাধান করতে। আসলে এই প্লাটিনাকে আমি সেদিন ভালো করে হৃদয় দিয়ে ফিল করেছিলাম। যে কি ফিল করেছিলাম, 2টি রুব্রিকের কথা বলেছিলাম। এখন 2টি রুব্রিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই রুব্রিক একটি ছিল ডিলিয়েশন, হেল্প, কলিং ফর। আজকে এই রুব্রিকটাকে ভালো করে শিখবেন। শিখলে আপনি অসংখ্য রোগীকে প্রত্যেক দিন এটা ব্যবহার করতে পারবেন। প্রত্যেক দিন আপনার এটা কাজে লাগবে। ডিলিয়েশন, হেল্প, কলিং ফর। এটার সাথে ছিল অবজেক্টিভ, রিজনেবল। মানে হচ্ছে যখন একজন রোগী তার সমস্ত সমস্যা নিয়ে বাসায় ট্রাই করে, এবং এটা যেমন ধরেন কারো কাশি হলো, উনি বাসার মধ্যে কাশির জন্য গরম পানি খাইলো, উনি এলাচি খাইলো, উনি দারুচিনি খাইলো, উনি আরো অন্যান্য হোমমেড খাবার খাইলো, খায় তখন কাশিটা ভালো হলো না, চেষ্টা শেষ হয়েছে না, চেষ্টা শেষ হওয়ার পরে যখন আপনার কাছে আসছে তখন ওনার কাছে মনে হয়েছে উনি পারেন নাই। তখন উনি না পারার পরে তখন ওনার কাছে মনে হবে, ওনার হৃদয়ে একটা সেন্সেশন তৈরি হয়েছে যে উনি ফেল। উনি ফেল করার পর যখন আপনার কাছে আসলো, সেটাই হচ্ছে উনার এখন সাহায্য লাগবে। এটাই তার অনুভূতি হচ্ছে, তার সেন্সেশন হচ্ছে শরীরের মধ্যে যে আমার এখন সাহায্যের প্রয়োজন। এইখানেই হচ্ছে প্ল্যাটিনাম। সেকেন্ড কোনো ওষুধ নেই এখানে, পুরো রেপার্টরি জুড়ে পাবেন না, সেকেন্ড কোনো মেডিসিন পাবেন না। তো এই যে এটাই হচ্ছে প্লাটিনামের একটা এন্ট্রি পয়েন্ট। প্লাটিনামকে চিনতে হবে। আর আমার কাছে আগে ওষুধ পেয়েছিল, ভালো হয়েছে, এই জন্য আবার এসেছে। এটা কি অবজেক্টিভ রিজনেবল? মানে হচ্ছে এখানে তার মধ্যে অবজেক্টিভ রিজনেবল, মানে সে ব্যাপারটাকে মানে এটা বাস্তবতাই হচ্ছে এটা, যে আগেও যেহেতু ভালো হয়েছে এখনো তো তার কাছে ভালো হবে, আর এটাই তো স্বাভাবিক। আর এটাই হচ্ছে অবজেক্টিভ রিজনেবল, মানে কারণ সহ এটা তার কাছে বোধগম্য হয়েছে যে এটাই ঠিক, এটার কাছে যাওয়া প্রয়োজন। এইখানে এই 2টি রুব্রিকে আমি সুন্দর কাজে লাগিয়েছিলাম। তো এইটা বলি এই জন্য যে অভিজ্ঞতা নেওয়ার জন্য, যে প্লাটিনামে কিন্তু আপনি ঢালাও ভাবে প্রত্যেক দিন খেতে দিন। ওই অ্যাগ্রাভেশনের কথাটা বলার জন্য আমি এই ওষুধটা করানোর আগে এটা সতর্কতা আগে জানিয়ে নেই যে অ্যাগ্রাভেশন হতে পারে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা এই প্লাটিনামের ওষুধটার কিছু তথ্য আপনাদেরকে দেওয়া প্রয়োজন। এটাতে 5368টি রুব্রিক আছে বা লক্ষণ আছে, 5368টি। এর মধ্যে 981টি হলো তার মাইন রুব্রিক। যদি কেউ সিনথেসিসে ঘাটেন তাহলে এটা এভাবে পাবেন। তো এটা ওষুধটাকে আমার কাছে যদি কেউ বলে যে যে আপনি প্লাটিনামের রোগী সম্বন্ধে কি বলবেন, আমাকে যদি কেউ এক কথায় জিজ্ঞেস করে তখন আমি বলি যে সে খুব প্রীতি, প্রীতি, PRETTY, প্রীতি। এই প্রীতি হচ্ছে প্ল্যাটিনাম। প্রীতিটা আসলে কি? আসলে অনেকে ভাবে যে যে খুব সুন্দর সুন্দর বোধ হয়, আসলে প্লাটিনামের রোগীরা এইরকমই হয়, কিন্তু এই সুন্দরটা হলো মানে সুন্দর বা সুশ্রী না হয়েও, মানে সে কালা কোচকোচে হইলো সে একটা ডায়মন্ডের মতো, মানে মনোরম এবং আকর্ষণীয়, তাকে দেখতে আপনার কাছে আকর্ষণীয়। যদি ছেলে মানুষ হয় দেখবেন যে সে দেখার মতো মানে আকর্ষণীয়, কিন্তু কালো কসকসের মধ্যেও থাকতে পারে, ফর্সার মধ্যেও থাকতে পারে, একটা আকর্ষণীয় থাকতে, মানে দেখলে মনের গভীরে একটা ছাপ পড়ে। এই ব্যক্তিটি হচ্ছে প্লাটিনাম। মানে এদের চেহারার একটা জাদুর মতো থাকে,
মানে একটা জাদু থাকে তাদের চেহারায়, সবাই মানে মানে তাদেরকে মানে মন কাটতে পারে আর কি, সোজা কথা, সে মন কাড়ে, মানুষের হৃদয়ের গহীনে মন কাড়ে। প্রীতি, কথাটা মনে রাখবেন, প্লাটিনা মানে প্রীতি। অসংখ্য রোগীকে পাবেন যখন আপনার সামনে বসে থাকবে, দেখবেন যে তার চেহারার মধ্যে আলাদা একটা গ্লিস, আলাদা একটা সৌন্দর্য, মানে সে মানে সুশ্রী বা সুন্দর না, না হয়েও সে মনোরম এবং আকর্ষণীয়। অনেক মেয়েকেও দেখবেন এরকম, অনেক ছেলেকেও দেখবেন এরকম, তারা সুন্দর না হয়েও খুবই আকর্ষণীয়। তারপরে যদি একটু আগাই, যে প্লাটিনামের রোগীকে চেনার জন্য খুব সুকৌশল গুলো আর কি, তার সাথে কথা বললেই আপনি দেখবেন যে তার মধ্যে থাকবে প্রাইড, ওভার এস্টিমেট, মানে প্রাইড অফ ওভার এস্টিমেট ওয়ানসেলফ, মানে হলো নিজের সম্পর্কে সে খুব গর্ব করে এবং নিজের যা কিছু আছে তার চাইতে বেশি ভাবে বা নিজেকে তার চাইতে বেশি প্রকাশ করে। প্লাটিনা তার মধ্যে যে প্রাইড, বা আপনারা জানেন যে প্রাইড মানে হচ্ছে গর্ব, অহংকার, নিজেকে একটা বিশেষ কিছু ভাবা, নিজেকে একটা মূল্যবান কিছু ভাবা, নিজেকে উপরের লোক ভাবা, নিজেকে মানে অন্যদের কাছ থেকে অনেক কিছু ভাবে, মানে নিজের গর্ব অহংকার, নিজে সবচেয়ে বেশি পারে, নিজে সবচেয়ে দামি লোক, নিজে সবচেয়ে বিউটিফুল লোক, নিজে এই এলাকার সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি, এরকম ভাবে মানে ওভার এস্টিমেট করে। ওভার এস্টিমেট মানে হচ্ছে যে এস্টিমেট করি আমরা, যে একটা জিনিস সম্বন্ধে আমাদের রান্নার জন্য 10 জন মানুষ খাওয়ালে একটা এস্টিমেট করি না, যে আমার এত টাকা লাগবে, ঠিক প্লাটিনামের রোগী হচ্ছে নিজের ব্যাপারে, নিজের বিষয়বস্তু সম্পর্কে ওভার এস্টিমেট করবে। কথাবার্তায়, চালে চলনে দেখবেন যে আয়সা আপনার কাছে বলবে যে ডাক্তার সাহেব এমন জায়গা গেছি, ডাক্তার সাহেব নিজে চেয়ার সাইডে দিছে আমার, মানে এরকম একটা ও কথাবার্তা বলবে, আজগবি কথাবার্তা, যে তাকে ওভার এস্টিমেট করে সে ভাবে, মানে সে ভাবে তার সাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর নেই, মানে এইরকম একটা স্ট্যান্ডার্ড তার মধ্যে সে বলে। আর একটু আচরণ সম্বন্ধে বলতে হইব, এগুলো বলার পর আমি মূল জিনিসে চলে যাবো আর কি। আপনাদেরকে আজকে প্লাটিনাম অনেক মজা করে দেখাবো, আমার চেম্বারে যারা আসে তাদের কিছু ঘটনা বলবো আর কি, খারাপ লাগবে না, ভালোই লাগবে। তারপরে আছি যে যদি কারোর সাথে মানে মতের বিরুদ্ধে, তার মতের বিরুদ্ধে যদি কেউ যাইতে পারে, তাহলে মনে রাখবেন মানে তাকে সে মানে পরিত্যাগ করবে। এটাকে বলা হয় মানে দেখবেন যে একটা রোগী যাতে কাস্টিং অফ, CASTING, কাস্টিং, OFF, মানে কাস্টিং অফ পিপল এগেইনস্ট হার, মানে কাস্টিং অফ পিপল উইল এগেইনস্ট হার, মানে সে যদি কেউ তার বিরুদ্ধে যায়, তার মতের বিরুদ্ধে যায়, তার কথার বিরুদ্ধে যায়, মানে কাস্টিং অফ শব্দটার অর্থ হলো মানে ছুড়ে ফেলা, মানে পরিত্যাগ করে ফেলা, মানে একটা বাদ দিয়ে দেওয়া, ডিলিট করে ফেলা একদম, মানে বাদ কি বাদ, এমন বাদ মানে জন্মের বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ মতের বিরুদ্ধে যাওয়া মানেই হচ্ছে মানে তাকে ময়লা আবর্জনার মতো একদম, মানে একদম ময়লার আবর্জনার মধ্যে স্তূপে তাকে নিক্ষেপ করে বা করে দেয়। এই কাজ হলো একটা চলাফেরা করতে, সমাজে চলাফেরা করতে দেখবেন যে তার মতের বাইরে গেলে এই ঘটনা ঘটে। এই জন্য দেখবেন প্লাটিনা রোগী বন্ধু বান্ধব অনেক কম, যাদের লোকে চলে এরা মতামতে জানে যে এই কাম করবো, তখন তারে সেই ভাই আসলে চলে, তারে টুয়াস করি চলে, মানে এইরকম যে তাদের দেখলে অনেকে পলায় যায়, অনেকে দূরে চলে যায়, এবং তার মধ্যে ব্যবহারটা হলে এরকম একটা ডোমিনিয়ারিং ব্যবহার করবে, ডিকটেটোরিয়াল, মানে তার অন্যের উপরে এর বিভিন্ন মানে তার যত ইয়ে আছে, মতামত আছে, অন্যের উপর চাপাই দিব, এমনে করো সেমনে করবো, ডোমিনিয়ারিং করবো, তোমার এটা হয়েছে না, এভাবে যাও এভাবে যাও। আমি কিছুদিন আগে একজন সহকারী শিক্ষককে চিকিৎসা করছিলাম, ম্যাডাম, তো ওই ম্যাডামের চিকিৎসা করতে যাওয়ার পর ম্যাডাম আমার কাছে কম হলো 7 মিনিট শুধু চোখের পানি মুছতে মুছতে ওনাটা ভিজাইছে। কেন? যে উনি চাকরিটা ছেড়ে দিবেন। কেন চাকরি ছাড়বেন ম্যাডাম? বলে যে স্যার আমার হেড ম্যাডাম আমাকে এই পরিমাণ দুর্ব্যবহার করে, সারাদিন আমাকে ধমকের উপর রাখে,
আমার সাথে তার তো বিরক্ত হওয়ার পর আমি এখন চাকরি ছেড়ে দিব। তা আমি মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনি ম্যাডাম আর কি করে, যদি ম্যাডামের মতের বাইরে যায় তাহলে আমার এই টেবিলের ভিতরেই বসতে দিই না, আমাকে সরে ফেলে, আমার কিছু হলে দেখলেই বকে। তা আমি ওই ম্যাডামকে বললাম যে আপনি যদি আপনার হেড ম্যাডামকে আমার কাছে আনতে পারেন তাহলে ম্যাডাম আপনিও ভালো হবেন, এই শত শত শিক্ষক সুস্থ থাকবে, এই শত শত হাজার হাজার ছাত্রছাত্রীও ভালো থাকবে। তো ওই ম্যাডাম আমাকে ওই হেডমিস্ট্রেস আনতে সক্ষম হয়েছিল এবং আমাকে তো বলে গেছে কথা, হেডমাস্টার ছিল শরীরে কিছু আইসালি টাইপের রোগ, উনি হেডমাস্টারকে খুব বুঝে শুনে আমার কাছে পাঠাইছে। পাঠানোর পরে আমি বেশি কিছু করছি না, প্লাটিনাম M3 বানিয়ে ওনাকে খেতে দিছি। খেতে দেওয়ার পর ওই ম্যাডামের কাছ থেকে তলে তলে খবর নিছি যে স্কুলের পরিবেশ খুবই শান্ত। দিস ইজ প্লাটিনা। বুঝতে লাগবে, প্লাটিনামের পেশেন্টকে চিনতে লাগবে, চিনতে পারলে আপনার হৃদয় ভরপুর হয়ে যাবে, মানে মজা পাবেন। তো আসলে কথায় কথায় কথাটা বললাম এর জন্য যে এক প্লাটিনার রোগী এক ফ্যামিলির সবার মানসিক স্বাস্থ্য খারাপ করে ফেলতে পারে, এক সমাজের সকল মানুষের স্বাস্থ্য খারাপ করে ফেলতে পারে, এক এলাকার সব মানুষকে এসে অসুস্থ করে ফেলতে পারে। এই হচ্ছে প্লাটিনার রোগী একটা চাল চলন। কিছুদিন গত নির্বাচনে হেরে যাওয়ার পরে এক ভদ্রলোক আমার কাছে চিকিৎসা নিতে এসেছিল। চিকিৎসা নিতে আসার পর ওই লোকে আমার কাছে আসার পর ওনাকে বসতে দিচ্ছিলাম একটা ভালো চেয়ারি। তো উনি এমন ভাবে বসতে চাইলেন যে উনি চেষ্টা করতেছেন যে আমি চেয়ারটা ছেড়ে দিই, উনি আমার চেয়ারে বসবেন আর আমি সামনে একটা ছোট চেয়ারে বসে ওনার চিন্তা করবো। তো এইরকম একটা ব্যক্তি আমার কাছে এসেছিলেন। পরে আমি ওনাকে সম্মানে শ্রদ্ধা, যেহেতু উনি রাজনীতিবিদ, রাজনীতিবিদের সাথে তো এগুলা চলে না, তো ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনার যে হার্নিয়াটা হলো এটা কত মাস হলো? বলো যে গত নির্বাচনে আমি হেরে যাওয়ার পর থেকে আসলে এই অসুস্থতা ছিল হয়েছে। আমি এর আগেও চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান থাকার পরে গত নির্বাচনটা আমার খারাপ হয়েছে। আমি কোন রকমে ওনাকে একটা ভালো চেয়ারে বসাইছি আর আমি আমার চেয়ারে বসতে আমার হাত পা কাঁপতেছিল। দিস ইজ প্লাটিনা। এরকম ভাবে বসেছে যে ডাক্তার সাহেবের তো সে মনে করতেছে তার এলাকার মধ্যে সে হলো জমিদার, আর সে হলো তার জমিদারের যে ইয়া থাকে, মানে সাধারণ লোক থাকে জমিদারের এলাকাতে, জমিদারের যে লোকজন থাকে কে মর্যাদা, উনি এই মর্যাদা। তো বলছে যে নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে আমার অসুস্থতা, আমি আগেও চেয়ারম্যান ছিলাম, আমি এলাকাতে থাকার সময় এই কাজ করছি, এলাকার সব ঠিক ছিল, এখন সব নষ্ট হয়ে যেতেছে। আমি এরকম ভাবে করছি, মানে তার এই প্রাইড এবং তার এই জিনিস দেখার পর আমি তাকে প্লাটিনা দিয়েছিলাম। প্লাটিনা M2 5 বার ডিল করেছিলাম, মানে অনেকে আমাকে লিখে জানান যে ডিলটা কি, মানে 5 বার ভরেছি বোতলের মধ্যে M2, ভরার পর এক দাগ রেখে রেখে 5 বার ফেলে দিছি, দেওয়ার পর পঞ্চমবারের মাথায় আবার পানিটাকে বুড়াইছি। এটার নাম হলো 5 বার ডিল করা। এইভাবে ডিল করে ওনাকে খেতে দিয়েছি। খেতে দেওয়ার পর দ্বিতীয় ফলো আপে যখন আসছে রোগ অনেকটাই কমেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে রোগ যতটা না কমেছে ভদ্রতা বেড়েছে, কিছুটা সভ্য আচরণ করেছে, পাশে চেয়ারে বসতে দিয়েছি, বসেছে, জিজ্ঞেস করেছি চা খাবেন কিনা, উনি সুন্দর করে বলছে চা খাবে। পরে আমি তো যে চা আনানোর ব্যবস্থা করলাম এবং ওনাকে চা খাইয়েছিলাম। পরে কয়েকটা ফলো আপ করার পর উনি ভালো হয়েছিলেন এবং আমার ধারণা ওনার অনেক আচরণগত অনেক পরিবর্তন এসছে। দিস ইজ প্লেটেনার রোগী। তো প্লেটেনার রোগী চেম্বারে আসা মানে হলো আমার একটা ভীষণ ভয় পেয়ে যাওয়া, অর্থাৎ প্লেটিনার রোগী আচরণে যদি কোনো কারণে ডক্টর তার আচরণগত কোনো কারণে কোনো কিছুতে মানে না হয়, তাকে খুশি করতে না পারে তখন, বা তার সাথে কোনো এগেনিস্ট আচরণ হয়,
তাহলে মনে রাখতে হবে যে ডাক্তারের কাম শেষ, মানে সে হয়তো ডাক্তারকে মানে বিপদে ফেলবে, নয়তো অপমান অপদস্থ করবে, অন্যথায় সে একটা কিছু করবে। দিস ইজ প্লাটিনা। এখন আমি এটা প্লাটিনার আরেকটা কেস আপনাদেরকে শোনাবো, কারণ কেসে কেসে শুনলে আপনার প্লাটিনার সামনে দেখা গেল চিনবেন প্লাটিনা যাইতেছে, বলবেন যে ওই যায় প্লাটিনা। মানে এক ব্যক্তিকে 6 মাস পূর্বে এক মহিলাকে ওষুধ দিছি, ঘুমের জন্য এসেছিলেন, যে আমাকে মানে ঘুম হয় না রাত্রে, সেটার জন্য ওষুধ নিয়ে উনি গেলেন। তো 6 মাস পরে আবার চেম্বারে এসে আসার পরে একটা নতুন সমস্যা নিয়ে এসেছে। তো আমি দেখার পরে বললাম যে খালাম্মা আপনার ঘুমের কি অবস্থা? উনি আমাকে উত্তর দিলেন, আমি নিজে ঠিক করে নিয়েছি, আমার এটা নিজে ঠিক করছি আমি। এখন সমস্যা হচ্ছে অন্য সমস্যাটা আর কি, পাইলসের সমস্যা হয়েছে আর কি। 1 সপ্তাহ আগে 1 ফোঁটা ব্লাড গেছে, মানে 2 দিন আগে আমার আবার 1 ফোঁটা ব্লাড গেছে। উনি দেখাচ্ছে এমন ভাবে আর কি, আমি অভিনয়টা তো আর আপনাদেরকে দেখাতে পারছি না, হাতটা দিয়ে আঙুলটা ধরতে আর কি অভিনয় করে দেখেছে, এই রোগী মানে চিমটি কেটে আর কি দেখার 1 ফোঁটা ঠিক আছে, এমন মানে ছোট। তখন আমি বললাম আচ্ছা আচ্ছা। তারপর বললো যে আমার বাবার ছিল। আবার বলতেছে আমি ইয়োগা এক্সারসাইজ করি শরীর ফিট রাখার জন্য, রোগকে ছোট করে, মানে এমন ভাবে দেখায় যে এটা ইয়োগা এক্সারসাইজ দিয়ে উনি সাইড লাইটাস আর কি, সব শেষ। মানে রোগটাকে এত ছোট করে দেখাইছে যে আমি বুঝতে পারছি যে রোগটা অনেক ছোট, সামান্য একটা জিনিস হয়েছে। মানে এটাকে এরকম আগে কাছে ডিলিয়েশন হচ্ছে যে স্মল থিংস অ্যাপিয়ার, মানে ছোট জিনিসকে দেখাচ্ছে, এবং নিজের কাছে ডিলিয়েশন ওয়েলথ, মানে সে খুবই ওয়েলথ, মানে প্রাচুর্যময়, আর রূপটা খুবই সামান্য, একদম সামান্য, অতি সামান্য। আর যে বলতে যে ঘুমের সমস্যাটা নিজে ঠিক করে নিছে, এর মানে হলো তার সিন শেষ হলো যে ওই যে বলো আমি ইয়োগা করতেছি, ইয়োগা দিয়ে মানে ইয়োগা মানে এক্সারসাইজ আর কি, ব্যায়াম, ওই ব্যায়াম করে ঠিক হয়েছে না, এই জন্য আসছে আমার কাছে। 1 ফোঁটা যে হইতেছে, ওই ব্যায়াম টিয়ামে ভালো হয়েছে না, চেষ্টা করছে করে, ওই যে হোমমেড চেষ্টাটা, এটাকে দিয়ে বলা হয় ডিলেশন হেল্প কলিং ফল। এই হেল্প কলিং ফল এবং ডিলেশন স্মল থিংস অ্যাপিয়ার, মানে এইটাই হচ্ছে তার একটা দারুণ ইয়ার। তো পরে ওনাকে ওষুধ দিয়েছিলাম ওই ভদ্র মহিলাটি, এবং তিনি প্রিজুডিস, ট্রেডিশনাল প্রিজুডিস, মানে কুসংস্কারের জন্য, মানে ওই ট্রেডিশনাল চিকিৎসাটাকে নিয়েছে আর কি, এটার জন্য ওনাকে এই রুব্রিকটা নিয়েছিলাম। এটা রুব্রিক প্লাটিনার মধ্যে, পরে প্লাটিনাই দিয়েছিলাম। তো আমার কাছে উনি যতবারই এসে তথ্যটাকে সিম্পল হয়, একটু ভালো হয়েছে, মনে হয় যে ওনার এই নদীর মধ্যে আমি 1 ফোঁটা জল দিয়েছি মাত্র, অথচ ওনার এটাও আমি ভালো করছি, ওনার ঘুম হইতো না, এটাও হোমিওপ্যাথি ভালো করছে ডাক্তার সাহেবই। কিন্তু উনি এটাকে কোনোভাবেই মানে ছোট করে দেখাচ্ছে, মানে এত ছোট করে দেখাচ্ছে যে ডক্টর লজ্জা পাইতে হবে, মানে ডক্টরকে লজ্জা দেওয়ার মতো করে উনি কথা বলবেন। তো আসলে পুরো প্লেটিনা জোরে তার যে সেন্সেশন থাকে, তার যে নিজস্ব চিন্তা ধারণা থাকে, মানে ডিলেশন থাকে, সেটা হলো থিংস অ্যাপিয়ার স্মল, সবকিছু ছোট। মানে পৃথিবীতে ওনার সেন্সেশনটাই হচ্ছে এরকম ছোট যে উনি এলাকার মানুষকে মানে ডিলেশন হয়, পিপল সি মেন্টালি এন্ড ফিজিক্যালি ইনফিরিয়র, উনি সুপরিয়র, মানে সবাই হচ্ছে ক্ষুদ্র, সবাই তুচ্ছ, সবাই নিকৃষ্ট, সবাই তার প্রজা, উনি রাজা, উনি সবাই প্রজা। হচ্ছে সবাইকে ক্ষুদ্র ভাবা, সবাইকে তাচ্ছিল্য ভাবা, এবং সবাইকে ছোট ভাবা, ইনফিরিয়র ভাবা, মেন্টালি এবং ফিজিক্যালি। আপনি এই রোগীকে প্লাটিনা ব্যবহার করবেন এবং দারুণ 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 ভাবে আপনার ভালো লাগবে যে এটা ডিলেশন পিপল সিন মেন্টালি এন্ড ফিজিক্যালি ইনফিরিয়র, এটা মাথায় রাখবেন। এবং ডিলিয়েশন সুপারিয়র, মানে সুপারিয়রিটি, মানে তার মধ্যে সুপারিয়রিটি অফ থাকে, সে সবার চাইতে উপরে, সবার চাইতে বড়, সবার চাইতে প্রধান, তার প্রাধান্য বেশি,
তার মতের বাইরে যাওয়া যাবে না, যদি বাইরে যায় তো লাইন কাটা, কাস্টিং বাস। এই কাস্টিং অফ বাথ এবং ডোমিনিয়ারিং ডিক্টেটোরিয়াল, যে পরিবারে একজন মহিলা এরকম প্লাটিনার রোগী থাকে, সবাই তাকে সকালে একবার তোয়াজ করতে হয়, একটু পর পর তোয়াজ করতে হয়, আর ওই হাজবেন্ডটা হয়ে যাবে সবসময় কার্সিনোসিনামের। আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। যদি ওই বাড়িতে প্লাটিনার মহিলা পান, আপনার হাজবেন্ড যদি কোনো চিকিৎসা করতে আসে, তাকে কার্সিনোসিনাম দিবেন। কেন দিবেন? কারণ হচ্ছে সে অ্যাবিউজড হচ্ছে, সে প্রতিনিয়ত রুল ব্যবহার হচ্ছে, সে অ্যাবিউজড হচ্ছে, সে নানান ধরনের মেন্টাল ভাবে তাকে মানসিক চাপ দেওয়া হচ্ছে, তার উপর নির্যাতন চলছে, তাকে সিনোসিনাম ক্যালসিয়ামের মতো মেডিসিন কিন্তু আপনাদেরকে দিতে লাগবে। এবং জিলিপিন, তার মধ্যে রিলেশন থাকে, শি ইজ গ্রেট আদার স্মল, মানে তার মধ্যে সব সময় একটা অনুভূতি কাজ করে, সে সবাইকে মনে করে যে সবাই হচ্ছে স্মল, ছোট, আর তিনি হচ্ছে সবার চাইতে বড়, এবং তার চাইতে বড় আর কেউ নেই, এবং অত্যন্ত ইম্পোলাইট। এই ব্যাপারটা বলি যে আমি আজকের দিন পর্যন্ত প্লেটিনার রোগী দেখি আর কি, আমি প্লেটিনার রোগী খুঁজে খুঁজে দেখি আর কি, আর আমার অভিজ্ঞতাগুলি কিন্তু আপনাদের সাথে আজকের ক্লাসে শেয়ার করছি। এবং এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমার প্লেটিনার রোগীর বিষয়বস্তু আপনাদের জানানো, এবং কিছু রুব্রিক আপনারা জানা, এবং প্লেটিনার উইনামোস লেভেল সম্পর্কে জানা। পরে আমি আরো অনেক কিছু জানাবো প্লেটিনাকে নিয়ে। তার মধ্যে কোনো প্লাইটিন পাবেন না, সে ইম্পোলাইট, মানে এদেরকে উজ্জ্বল ঝলমলে চেহারা, মানে পোশাক আচার আচরণ দেখি আপনি বুঝতে পারবেন যে এরা সাধারণ মেয়ে নয়, মানে আলাদা ব্যক্তিত্ব, মানে আকর্ষণীয় চেহারা, এবং তাদের মধ্যে থাকবে একটা হটিনেস এবং ইগোটিজম, মানে মানে ইয়াটা থাকবে, অহংকারী। তারা প্রচন্ড রকমের অহংকার নিয়ে থাকে, এবং এই অহংকারটা তার এইরকম থাকে যে সে কোনোভাবেই নিজেকে ছোট বা নিজে সামান্য, নিজে তুচ্ছ, নিজে একদম কিছু পারে না, বা নিজেকে স্বাভাবিক সে ভাবতেই পারে না। সে নিজেকে সবসময় ভাবে যে সে সবার চাইতে বড়, সবার চাইতে উপরে, সবার চাইতে সে দামি, সে খুব মূল্যবান, তাকে মূল্যবান গুণ দিয়ে তৈরি করা হয়েছে। তো প্লাটিনার রোগী যখন একটা পর্যায়ে সঙ্গীর সাথে আস্তে আস্তে তাকে ছেড়ে চলে যায়, আসলে বেশি দিন কেউ ওর সাথে স্টে করতে পারে না। মানে হাজবেন্ড যদি মানে ডাক সেটেন না হয়, তাহলে সংসারটা ভাঙতে জায়গা। আর যদি হাজবেন্ডটা বেশি নরম হয় আর কি, তাহলে তো তাকে তোয়াজ করতে করতে সে সারা জীবন নিজেকে মানে দিয়ে যাবে আর কি। আর যদি হাজবেন্ডটা স্ট্রং হয়, তাহলে সংসারটা নিশ্চিত ভাঙবে আর কি, এই সংসার আর টিকে না। তো এইভাবে হাজবেন্ড যখন সবাই এক সময় তাকে তার সহচর্য ত্যাগ করে ফেলে, এবং তার সন্তানরাও অনেক সময় তার এই আচরণে, এহেন আচরণে তারা খুবই মানে বিরক্ত ত্যক্ত হয় আর কি। পর্যায়ে তারাও আলাদা আলাদা করে তাদের যখন বিয়ে করে, তখন কিন্তু আর মা যদি এরকম থাকে কিংবা এরকম থাকে, তখন কিন্তু আস্তে আস্তে ওই ছেলের বউ আলাদা সংসার করে চেষ্টা করে, বা আলাদা প্লেট নেওয়ার চেষ্টা করে। তো একটা পর্যায়ে তার মধ্যে একাকিত্ব চলে আসে, তখন তার মধ্যে অনুভব হয়, ডিলিউশন হয়, এলোন ইন দা ওয়ার্ল্ড, এলোন ইন দা ওয়ার্ল্ড, সে পৃথিবীতে একা, তার আর কেউ নেই, সে একদম একা, একদম এরকম একটা অনুভূতি হয়। তার এই জিনিসগুলো থাকে, ভাবে থাকে। তো আসলে তার কিছু বিপজ্জনক জিনিসও আছে। এই বিপজ্জনক জিনিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিপজ্জনক জিনিস হচ্ছে, আমি সবসময় প্লাটিনের পেশেন্ট যদি মহিলা পাই, তখন স্বামীকে বলি, যদি স্বামী পাই তখন মহিলাকে বলি কি, ঘরে যেন কোনো ছড়ি, চাকু, ধারালো অস্ত্র, দাও, এগুলা যেন কখনো মানে সামনাসামনি না রাখে, এগুলা যেন কোনো জায়গায় লুকায় রাখে। কথাটা মনে রাখবে। এদের মধ্যে
একটা অনুভূতি তৈরি হয়। মানে ওনারা হাজবেন্ডকে বা তার সন্তানকে যদি ছুরি চাকরি দেখায় মেয়েরা মাইরা ফেলতে চায়, হত্যা করতে চায়। মানে কিল হাজবেন্ড চাইল্ড অন সিইং এ নাইফ, ডিলেশন কিল হাজবেন্ড অর চাইল্ড অন সিইং এ নাইফ। যখন ছুরি দেখে আর সামনে ছুরি থাকে তখন মনে ছুরি দিয়া হাজবেন্ডকে অথবা সন্তানকে সে মেরে ফেলতে ইচ্ছে করে। তার মধ্যে এই ধরনের একটা ইচ্ছে কিন্তু মানে প্রসারে হৃদয়ের গহীনে কাজ করতে থাকে। তো এই কাজটা করতে করতেই কোনো একদিন সে এই অঘটন ঘটানোর সম্ভাবনা থাকে। আর বলার অপেক্ষা রাখে না যে যতগুলো প্লাটিনা পেয়েছি মানে সেলফিশ বা নিজের স্বার্থের ব্যাপারে সে অত্যন্ত তৎপর। মানে যদি হাজবেন্ড প্লাটিনার রোগী হয় তাহলে দেখা যায় যে ওয়াইফ রেডিয়া সারা ঘরের কাজ কাম করে, মানে স্বার্থপর, নিজের কাপড় চোপড় ধোয়। আর স্ত্রী যদি প্লাটিনা হয় তখন মনে রাখবেন যে সে অত্যন্ত স্বার্থপর হবে, স্বার্থের ব্যাপারে কেউ ছাড় দিবে না, সন্তান দিয়েও না, সবাইকে আবার ঘরের মধ্যে তার রাজত্ব চলবে এবং ওই রাজত্বের মধ্যে সবাইকে তার কাজ কাম করে থাকতে হবে এবং কাজ কামে কোনো ব্যাঘাত হলে তার অবস্থা খারাপ। আর যদি কাস্টিং অফ হইতে পারে তাহলে তো এই বাড়িতে নেই। তো আসলে অসংখ্য এই প্লাটিনার পেশেন্ট নিয়ে নিয়ে আমি এগিয়ে গিয়েছি, অনেক প্লাটিনার জীবনে পেয়েছি। তো তাদের বিভিন্ন ধরনের স্টেপ পেয়েছি, যে স্টেপ গুলো আমাকে অনেক সময় আনন্দ দিয়েছে। আমি নীরবে নির্বেদে পিছনে তাকিয়ে তাকিয়ে হেসেছি যে দিস ইজ প্লেটিনা, রোগের কারণে এরকমটা হয়েছে। মহাত্মা হ্যানিম্যানের প্রতি তখন শ্রদ্ধায় ভালোবাসায় মানে মন হৃদয় উজাড় করে শ্রদ্ধা জানিয়েছি। উনি যদি আমাকে হোমিওপ্যাথি ডাক্তার না বানাতেন আমার জীবনে হয়তো এত মজা দেখা হতো না, মনে হয়তো মানুষ বোধহয় এরকমই থাকে। কিন্তু আসলে উনি একজন রোগী, প্লেটিনার রোগী দেখে কখনোই মানে আপনারা মানে প্লেটিনার রোগ, এই রোগীর মনের মানসিক অবস্থা, এই মানসিক অবস্থার জন্য তো তাকে ছোট করার দরকার নেই, আসলে ওষুধ দিলে ঠিক হয়ে যায়। আমি ওই হেডবেস্টেজকে ঠিক করার পর অসংখ্য ছাত্রছাত্রী শিক্ষক তাদের উপকার হয়েছে। একজন চিকিৎসক হিসেবে যখন আমরা প্লেটিনার রোগী পাবো আমরা এই কথাটা হৃদয়ে রাখবো যে বাই হোক আর বাই হোক যে কোনো উপায় হোক এই রোগীকে আমাদেরকে সারাইতে হবে, অন্যথায় এই রোগী অসংখ্য রোগী জন্ম দিবে। কারণ সে এমন সব আচরণ করবে মানুষ মনে কষ্ট পাবে, মানুষের মানে কোনো প্রকার থাকবে না তাদের মধ্যে। তারা মানুষকে মানসিক মানে অন্যদেরকে মানুষ মনেই করে না, মনে করে যে তারা বোধহয় অন্য কিছু। আবার যখন বললাম যে সবাই যখন তাকে ছেড়ে চলে যায় তখন কিন্তু তার মধ্যে একটা অনুভূতি তৈরি হয়। কিরকম অনুভূতি তৈরি হয়? তার মধ্যে 4 সেকেন্ড ফিলিংস চলে আসে। 4 সেকেন্ড মানে হচ্ছে পরিত্যক্ত হওয়ার অনুভূতি এবং অ্যালোননেস, যেটা বললাম যে হি রিলেশন অ্যালোন হি ইজ ইন দ্য ওয়ার্ল্ড, সে সারা পৃথিবীতে একা এবং সে নিজে পরিত্যক্ত তখন অনুভব করে, সে তখন আইসোলেশন হয়ে যায়, আইসোলেটেড হয়ে যায় এবং আইসোলেশন সেন্সেশন তৈরি হয়, মানে পরিত্যক্ত এবং একাকী অনুভব করে সে। এরকম ভাবে আসছে প্লাটিনার রোগী থেকে এভাবে অসহায় বোধ করে থাকে এবং নিজেকে একদম হয়ে যায়। যখন সবাই চলে যায় কেউ তো আর ডাকলে আসে না, কেউ আসে না, সবাই পিছনে চলে যায়। তার মধ্যে এরকম একটা ভ্রান্ত বিশ্বাস বা ডিলিয়েশন তৈরি হয়, মানে অস্বাভাবিক ও সাধারণ জিনিস অস্বাভাবিক ও অপ্রীতিকর ও ভয়ঙ্কর মনে হয়। মানে সাধারণ ছোটখাটো জিনিস যা আগে দেখা হয়নি, শোনা হয়নি, জানা হয়নি, মানে স্ট্রেঞ্জ এলো এটা, যে মানে তার মধ্যে অনুভূতি হয় অস্বাভাবিক ও সাধারণ জিনিস এগুলো অস্বাভাবিক ও অপ্রীতিকর এবং ভয়ঙ্কর মনে হয় আর কি। ডিলিয়েশন স্ট্রেঞ্জ, থিংস সিম স্ট্রেঞ্জ, মানে হরিবল এরকম মনে হয়। মানে সাধারণ জিনিসকে সে অনেক অসাধারণ মনে করে আর কি, অপ্রীতিকর মনে করে প্লেটিনার পেশেন্ট। আস্তে আস্তে সে এদিকে যেতে থাকে এবং তার মধ্যে খুব উচ্চ আকাঙ্ক্ষা থাকতো। মানে প্লেটিনা মানে হচ্ছে অ্যাম্বিশন ইনক্রিজ, তার মধ্যে একটা অ্যাম্বিশন থাকে। দেখবেন ছোট ছোট ছেলে মেয়েরা অনেক কম্পিটিটিভ হয় এবং খুব অ্যাম্বিশন,
মানে তার সবকিছু জড়িয়ে থাকে যে উচ্চাকাঙ্ক্ষা, বর্ধিত আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা থাকে, সে একটা বড় কিছু হবে, উচ্চাকাঙ্ক্ষা থাকবে। আমি অনেক শিক্ষার্থীদেরকে দেখেছি, তাদেরকে যদি জিজ্ঞেস করছি যে তোমার শখ কি, তোমার জীবনের লক্ষ্য কি, এসে প্রথমেই বলবে, লক্ষ্যটাই জানাবে যে সে খুব বড় উচ্চাকাঙ্ক্ষা, বড় কিছু, মানে কোন একটা সে শিল্পপতি হবে বা বড় কিছু হবে, এরকম একটা আকাঙ্ক্ষা তার মধ্যে থাকে। তাদের মধ্যে একটা মজার থাকে যে তারা ছাই রং দেখলে তারা রাগ করে, এটা একটা দুর্লভ মানে বিষয়। প্লেটিনার রোগীদের সামনে যদি আপনি ছাই রঙের গেঞ্জি পরে থাকেন, আমার একটা ছাই রঙের গেঞ্জি আছে, তো উনি আমাকে নির্দেশনা দিয়েছিল, আমি দেখবেন প্রায় গেঞ্জিটা পরে চেম্বারে বসি। পেশেন্ট আমাকে একদিন বলছে, ডাক্তার সাহেব আপনাকে গেঞ্জিতে একদম ভালো দেখায় না, আর গেঞ্জি পরলে আপনি লাইট গেঞ্জি পরবেন, আপনি এটা কি বলেন, এটা কোনো কালার হলো? আমি বিলিভ করেন যে শুধুমাত্র এটা বলার জন্য, শুধু এটা বলছে, পরে আমি অনেক চেষ্টা করে এটা রেপার্টরি খুঁজতে বললাম যে মানে প্লেটিনার রোগী বলছে নিশ্চয়ই এটার মধ্যে কিছু আছে, এটা এমনি এমনি উনি বলবেন না। পরে আমি দেখেছি অ্যাঙ্গার, কালার, গ্রে, অ্যাগ্রাভেশন। অ্যাঙ্গার বই খুলে দেখবেন, রেপার্টরি থাকলে এখনই খুলেন, অ্যাঙ্গার, কালার, গ্রে, অ্যাগ্রাভেশন। মানে ছাই রং দেখলে রাগ হয়, ছাই রং দেখলে রাগ হয়, মানে কালার, গ্রে, অ্যাভারশন ফর, মানে এটা সে পছন্দ করে না, চাই না, কিন্তু রেপার্টরির রুব্রিক, মানে রেপার্টরির রুব্রিক হচ্ছে এটা, যে ছাই রং সে পছন্দ করে না। আরেকটু বলি যে যদি তাকে কোনো সময় পরিশ্রমের কাজ দেওয়া হয় বা কোনো পরিশ্রমের কাজ করানো হয়, শিশু রোগী কি, আমি সেদিনও একটা শিশু রোগীকে দেখেছি, মানে হাসি এসে পড়ে, শিশু রোগীটির মা তার সম্বন্ধে বলছিল, ও মাকে বলে চোখটা বাঁকা করে বলে, মা আরো বলছো, এমন ভাবে চোখটাকে বাঁকা করে বলেছে মাকে, মা একদম চোখ, অথচ রোগীর শিশু, মা শিশুটিকেই ভয় পেয়েছে। ঠিক না? মা বলতেছে যে স্যার আমি যদি ওকে একটু পড়তে বলি এবং বেশি করে পড়াই, ও রেগে যায়, ও পরিশ্রম করতেই পারে না। তো ও মাকে বলো যে মা, একদম হাত দিয়ে তাকাইছে কিভাবে, লাল করে মাথা দিকে তাকাইছে, দিস ইজ প্লেটিনা রোগী। আমি প্লেটিনা দিয়েছি বাবুকে। অর্থাৎ অ্যাঙ্গার অ্যাক্টিভিটি উইথ গ্রেট ফিজিক্যাল, মানে রাগ হয় যদি অ্যাক্টিভিটি মানে গ্রেট ফিজিক্যাল, মানে শারীরিক কোনো পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে, তখন তার রাগ উঠে যায়, মানে অনেক পরিশ্রম করার পর মানে রোগী রেগে যায় আর কি, রাগ ওঠে। আর একটু বলি, কিছু দুর্লভ রুব্রিক বলবো আর কি, এগুলা মানে প্লেটিনার রুব্রিক আপনারা খুঁজে পাবেন বইয়ের মধ্যে, বিভিন্ন রেপার্টরির মধ্যে বিচ্ছিন্ন ভাবে আছে, আপনারা পাবেন। দেখবেন যে আনন্দময়, একদম আনন্দপূর্ণ বিষয় থেকে, মানে আনন্দ একটা বিষয়, খুব আনন্দ হবে এরকম একটা বিষয়, মানে জয়ফুল থিংস, কিন্তু এই জয়ফুল থিংসটাও তার মধ্যে নিদারুণ মানসিক এবং শারীরিক মানে যন্ত্রণা শুরু হয়ে যায়, মানে anguish joyful things by most, একটা রুব্রিক আছে, একটাই ওষুধ সেকেন্ড কোনো মেডিসিন নেই, মানে anguish মানে হলো নিদারুণ যন্ত্রণা, মানসিক এবং শারীরিক যন্ত্রণা। এমনকি আমি দেখছি দুশ্চিন্তার রুব্রিক অ্যাংজাইটি, জয়ফুল থিংস ফ্রম মোস্ট, মানে আনন্দদায়ক জিনিস থেকে অনেকে দুশ্চিন্তা করে। এই আনন্দদায়ক পরিস্থিতিতে যদি কারো দুশ্চিন্তা থাকে, সেখানে কিন্তু প্লেটিনা প্লেটিনা ক্ষেত্র রয়েছে, এখানে প্লেটিনা এখানে দরকার লাগে, অর্থাৎ আনন্দটাও তার কাছে মনে হয় নিদারুণ দুর্বলতা তার শরীরে চলে আসে।
যাচ্ছে না স্যার। অনেক অনেক ধন্যবাদ। যে আজকে আমার মনে হয়েছে যে আজকে যতটুকু আলোচনা করেছি এতটুকুন থেকে আপনারা যথার্থভাবে ব্যবহার করতে পারবেন। হয়তোবা আমি আরেকটু আলোচনা করতাম, তো আমার আলোচনা আরেকটু ছিল, তো আর অল্প একটু আলোচনা করি আপনাদেরকে এটার সাথে আমার সাথে শেয়ার করতে দিব আর কি। তো প্লেটিনার পেশেন্টকে যদি কেউ আদর করে, সে কিন্তু স্নেহ, মমতা, আদর, প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলো কিন্তু পছন্দ করে না। এগুলা মোটেও পছন্দ করে না। কেয়ারেস্ট অ্যাভারশন টু বি, এগুলো একদমই চায় না। শুধু শিশু যদি ছোট শিশুদেরকে যদি আদর করা হয়, মা আমার শরীরে ধরবা না, আর যে মামুনি কেমন আছো, তুমি আমার কাছে আসো, ডাক্তার সাহেব আপনি দূর থেকেই বলেন, দিস ইজ প্লেটিনা। মানে কেয়ারেস্ট অ্যাভারশন টু বি, মানে কেয়ারেস্ট পছন্দ করে না। এবং এক্সক্লুসিভ টু, এক্সক্লুসিভ মানে হচ্ছে নিজেকে বিরল, মানে খুবই বিরল আচরণ করে। এগুলা পেশেন্টও বিরল, মানে বিরল জিনিস তারা এরকম থাকে। তো এই পর্যন্ত আজকে থাকলো, আর আলোচনা করলাম না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর শাহাদাত হোসেন স্যারকে বরাবরের মতো চমৎকার আলোচনা করার জন্য। স্যারের জন্য লাইসিয়াম গ্রুপের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ যেন স্যারের নেক হায়াত দান করেন, যাতে এভাবে আমাদেরকে বিভিন্ন মেডিসিন সম্পর্কে চমৎকার ভাবে আলোচনা করে শিখিয়ে যেতে পারেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার আব্দুল কাদের স্যার। আব্দুল কাদের স্যারকে গল্পের মাধ্যমে। ডাক্তার সুহাস, আগে প্রশ্নগুলো নিয়ে পরে আমরা স্যারকে দিয়ে। আচ্ছা, আব্দুল কাদের স্যারকে গল্পের মাধ্যমে প্লাটিনাকে চেনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আর যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেজ করেন, আমি একে একে আপনাদের ডাকবো। প্লিজ স্যার। আগে প্রশ্ন আলোচনা হোক, প্রশ্নগুলি করলেই ভালো হয়। স্যার আপনার এই গল্পটা করে ফেলেন স্যার, আপনি এটা শেষ করেন, তারপর আপনি আগে বলুন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আপনি দয়া করে আগে বলুন, তারপরে স্যার প্রশ্ন। আচ্ছা, বিষয়টা হচ্ছে গল্পের একটা যে জিনিসটা চিন্তা করছি আজকের বিষয়টা দেখেই আমার মনে হচ্ছে যে আজকে ডাক্তার সাহেবের কাছ থেকে একটা নতুন গল্প শুনবো। যে আমি খুব অহংকারী, রুগী তো এসে বলবে না যে আমি অহংকারী, এই কথাটা তো তার বলবে না। প্লাটিনার মতো এত অহংকার তো অন্য মানুষের থাকে না। তো এখন এই প্লাটিনা রুগীর থেকে আমরা কিভাবে গেস্টিং করার সময় তার অহংকারের দুই একটা উদাহরণ শুনতে চাচ্ছি। আজকে আমি আর গল্প বলবো না, আজকে একটা গল্প শুনতে চাচ্ছি যে সে যে অহংকারী, এটা কিভাবে আমরা বুঝবো যে সে অনেক অহংকারী। এরকম দুই একটা উদাহরণ আজকের ডাক্তার সাহেবের কাছ থেকে আমি শুনতে চাই। এটা এবং সকলের পক্ষ থেকে আমার এই অনুরোধটা রইল, এবং আমার কথাও এখানেই শেষ করছি এবং অন্যান্যরা অংশ নিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। স্যার আপনি বলবেন স্যার। স্যার আপনার কাছে এসব রোগী বেশি আসে। আমি স্যার যতগুলো পেয়েছি আমি কিন্তু স্যার বলেছি যে তারা কিভাবে কথাগুলো বলে, অর্থাৎ অহংকারটা তার সাথে একদম লেগেই থাকে। এভাবে থাকে যে কথাগুলো বলার মধ্যে দিয়ে সে প্রকাশ করে যে সে এলাকার বিশিষ্ট একজন। যেমন ধরেন এসে বললো যে আপনি আমার এলাকাতে চিকিৎসা করেন, আমার খুবই ভালো লাগে, আমি আপনাকে দেখলে খুব ভালো লাগে, আপনার এলাকাতে ঘুরতে এদিকে আসি, তখন আপনাকে একবার করে দেখে যাই, এগুলো বলে। তখন বুঝি যে উনি প্লেটিনার আর কি, নিজেকে বোঝায় যে সে একটা কিছু বলে যে আমার এলাকাতে তো সবাই আমাকে খুবই সম্মান করে, আসলে আমি এদিক দিয়ে যাইতেই চাই না, সবাই চা খাইবার লেগে টানে। এমন কৌশলে জানায় যে সে বিশিষ্ট ব্যক্তি। স্যার আপনি যদি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করতেন স্যার, অনেক বেশি ভালো হতো স্যার। একটা গল্প বলেই দেই। আমি একটা প্লেটিনা রোগী পাইছি এইভাবে যে সেও বাচ্চা নিয়ে স্কুলে যায়, আরো অন্যান্য মেয়েরা আসে ওই স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে বসার জায়গা করে দিছে, একদম ওয়েল শেড এবং বসার জায়গা খুব সুন্দর, আরাম ভাবে বসতে পারে, গাছ গাছালি আছে। এইখানে বসে বসে গল্প করে।
একজন মহিলার দ্বারা সবাই অতিষ্ঠিত হয়ে গেছে। কিভাবে? যে হ্যাঁ, আমার হাজবেন্ড তো ভালো চাকরি করে, আজকে এই শাড়িটা কিনে আনছি, এইটা আজকে বদলাইলো, পরের দিন আরেকটা নিয়ে আসবে, তারপরের দিন আরেকটা নিয়ে আসবে, তারপরের দিন আরেকটা। এবং যদি অন্যরা কেউ একই পোশাক পরে আসে, তাহলে বলেন যে দেখছেন, আপনার সম্পদ থাকলে কি হবো, কিন্তু আমি কিন্তু এই দেখেন এটা ইস্তারি করে সুন্দর করে আমার একটা নতুন নতুন পোশাক পরে আসছি, আমার এইভাবে সাজানো আছে। খালি শাড়ির বাহানা, এত বাহানা করে যে অন্যরা এমন ইনফেরিয়র ভাবে যে সে তো অনেক থাকলে কি হবে, অথবা সে গরিব, অথবা তার মানসিকতা নাই, আমি উচ্চ মনের মানুষ, এরকম। বাচ্চাদের নিয়ে কে গল্প বলে এরকম যে জানেন আমি কিন্তু প্রাইভেট পড়াই, আমার কিন্তু এরকম, আমি কিন্তু সর্বস্ব দিয়ে ছেলেরা এরকম করি, আমার প্রত্যাশা অনেক বেশি, অনেক কিছু। কিন্তু ভিতরে ভিতরে কি কাজ করে, সে আরেকজন যখন ভালো হয়ে যায়, তার বাচ্চা থেকে আরেকজন যখন ভালো হয়ে যায়, তখন অন্যের কাছে আবার বলে দেখছেন ওরা খেতে পায় না, কিন্তু ওর বাচ্চাটা অনেক ভালো হয়ে যাচ্ছে। এই মানে প্রতিহিংসা করা শুরু হয়ে গেল। এইভাবে তার নিজের এবং নিজের বাহাদুরিটা প্রকাশ করলো শাড়ি দিয়া। আবার তার চেয়ে যে ভালো বাচ্চারা আছে ওদের কথা গিয়া অন্যের কাছে, ওই মায়ের কাছে বলে না, আরেকজনের কাছে বলে। এই আসরের মধ্যে সে একজন আলাদা মহিলা হয়ে গেল। কিছুদিনের মধ্যেই এই তথ্য আমার কাছে এইভাবে আসলো যে তার এইরকম অবস্থা। এক পর্যায়ে তার একটা অসুস্থতা আসলো। তো গল্প শুনতেছিলাম যে আসলে সে কেমনে প্রতিটা কথায় প্রতিটা ছন্দে তার মানে অন্যের সাথে সে অনেক উত্তম, অনেক ভালো। এবং উদাহরণগুলো হলো যে শাড়ি, পড়াশোনার দিক, একটু ভালো জায়গায় সে নাকি বসলেও গিয়া একটা অফিসে একটা কাপড় আইনা মুচ্ছা তারপরে এইভাবে বসতো, মানে অন্যরা দেখাইতো জুতাটাও তার এরকম ফিটনেস দেখাইতো, এবং সবচেয়ে সে উত্তম একটা অহংকারী ভাব তার মধ্যে এই সেটিং এর মধ্যে ছিল। আমি এক সময় তাকে প্লাটিনা দিয়েছি, সে পুরোপুরি ভালো হয় নাই। প্লাটিনা রোগী পুরোপুরি ভালো হবে কিনা আমি জানি না, আমি ওই সিলেকশনে তাকে প্লাটিনা দিয়েছিলাম। অনেক ধন্যবাদ। অনেক লক্ষণই তো আছে, অনেক লক্ষণ ডাক্তার শাহাদত প্লাটিনার ক্রিয়া ক্ষেত্রটা খুব সুন্দরভাবে বলছে। হয়তো এর মধ্যে অনেক অনেক রোগের লক্ষণ হোক বা সামগ্রিক লক্ষণ গুলো আর এই পরিসরে বলা যাবে না। অহংকার বোঝার জন্য প্রতিযোগিতা মূলক কথাবার্তা বলবে, তার আচরণ থেকে বলবে, সে আগে নিজেকে আলাদা করতে চেষ্টা করবে, সে আইসেই ডাক্তার সাহেবকেই বলবে যে আমার কিন্তু এতগুলো জিনিস, আমার এটা সেটা, এরকম ভাবে সে বললে অন্যের ছোট করতে চাবে, এবং এর ভিতর দিয়েই তার অহংকারের ভাবটা প্রকাশ পায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর আব্দুল কাদের স্যারকে গল্পের মাধ্যমে প্লাটিনার অহংকারকে সুন্দরভাবে আমাদেরকে চিনিয়ে দিলেন। স্যারের জন্য দোয়া রইল। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছেন ইয়াসমিন আক্তার ম্যাম। ইয়াসমিন আক্তার ম্যামকে প্রশ্নটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে অনেক অসাধারণ আলোচনা হয়েছে। স্যার, আমার একটা বিষয় জানার, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো বেয়াদবি হয়। স্যার, আপনার যতগুলো পেশেন্ট আলোচনা করছেন, প্রত্যেকটা পেশেন্টেরই আপনি মাইন্ডের উপর ভিত্তি করে মেডিসিন দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা তো মানে মাত্র শিখতেছি, তা আমরা তো স্যার শুধু মাইন্ডের উপর ভিত্তি করে মেডিসিন দিতে পারতাম। এনে আমরা যেটা মানে করি যে টোটালিটি অফ সিমটমের উপর ভিত্তি করে, সেক্ষেত্রে কি স্যার শুধু আপনি কি মাইন্ডের উপর ভিত্তি করে দিচ্ছেন নাকি সবকিছু নিয়ে টোটালিটি একটু যদি বুঝাই এবং উপকৃত হতো। ধন্যবাদ ইয়াসমিন আপা। আসলে আপনি বরাবর ব্রাহ্মণবাড়িয়া ভাষায় কথা বলবেন, আঞ্চলিক ভাষায় কথা বলবেন, সেটা অনেক সুন্দর লাগে আপনাকে, কারণ আঞ্চলিক ভাষাটা আপনি গুছিয়ে বলতে পারেন, এটা আপনি রিপ্রেজেন্ট করে সুন্দর। অ্যাকচুয়ালি কি যে একটা পেশেন্ট মানে মাইন্ড ইজ দ্য ম্যান, ডাক্তার কেন কিন্তু বলেছে যে মাইন্ডটি হচ্ছে মানুষটি হচ্ছে মনটাই তার মানুষটি। আসলে যেমন ধরেন আপনার প্লেটিনাতে অসংখ্য ফিজিক্যাল লক্ষণ আছে, ভলিমিয়া আছে, কনস্টিপেশন আছে,
লট অফ মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে এটা খুব ভালো কাজ করে, জেনারেলি কাজ করে, হেডের মধ্যে কাজ করে, মাথা অসার বোধ হয়, সো এক্সট্রিমিটিসে কাজ করে। সো আপনি যেখানেই কাজ করাইতে চান, কিন্তু আপনি যদি এই মেন্টাল স্ট্রেটটা আপনি মনে মনে জানা থাকে যে পেটিনা আরেকজনকে ছোট করে নিজে বড় হয়, সো আপনি শুধু এটা জেনে যখন আপনি অন্য যে কোনো রোগের ক্ষেত্রে প্লেটিনাকে প্রপারলি ইউজ করবেন, আপনার মেডিসিনটা এরকম ভাবে কাজ করবে যেরকম ভাবে কাজ করলে রোগী সারা জীবন আপনাকে শ্রদ্ধার সাথে আপনার চেম্বারের সামনে গেলে পর্যন্ত সেলুট দিয়ে যাবে। You will become the such kind of doctor. So এই মাইন্ডটা হচ্ছে আসল, ওটাকে আগে চাপতে ধরবেন, ওই বাকিগুলো আপনি লেখাপড়া করলে ধরতে পারবেন, কিন্তু মাইন্ড শিখানেওয়ালা আপনাকে যেভাবে মাইন্ড শিখিয়ে দেবেন, এটা কিন্তু ইচ্ছা করলে আপনি লক্ষ কোটি টাকাতে কিনতে পারবেন না, এটা হয় না। এটা হচ্ছে উস্তাদমুখী, গুরুমুখী, এটা একজন মাইন্ডের স্পেশালিস্ট এরকম রুব্রিক বুঝুন না আপনাকে ভালো করে যদি এটা জানিয়ে শিখিয়ে দিতে পারে, কেবল আপনি এটা ভালো করে প্রপারলি ইউজ করতে পারবেন। না হলে অনেক চেষ্টা করে এটা এক একটা রুব্রিককে আপনি বিশ্লেষণ করতে হবে, ঘন্টার ঘন্টা পেরিয়ে যায় একটা রুব্রিক নিয়ে বসে থাকে। এমনও দিন গেছে আমি পুরো 7 দিন এক রুব্রিক নিয়ে বসে আছি, অর্থ করে রুগী পাই না, বই না পাই না, খুঁজতে 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 মাথা হিল খুলে ফেলছি, কিন্তু পরে আস্তে করে বুঝেছি যে এইটা মানে এইটা। আসলে সবটা মিলেই হোমিওপ্যাথি। টোটালিটি অফ সিমটম বলতে যেমন ইয়াসমিন আপা জেনারাস টু মাচ, মানে খুব নম্রভদ্র, এটাই আপনার টোটালিটি, যে এই মহিলাটা খুবই ভদ্র নম্র। সো এইভাবেও বিবেচনা করবেন। টোটালিটি মানে 100-200 লক্ষণ যোগ করে যোগফল ইজ ইকুয়াল টু এত, এটাই না, এটা তো আছেই। যোগফল যখন আপনি 500, 200, 50, 60, 70 যোগ করলে শেষে কিন্তু একটা কথা এলো, একটা কথা কি, সব মিলে এলো 100 যোগফলটা। ওই টোটালিটি বলতে এটাও বোঝায় যে আপনি সঠিক ভাবে কি, যে আপনি আরেকজনকে ছোট করে নিজে বড় হইতে চান, এটা হলো টোটালিটি। ওই টোটালিটা যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি এমন মালা গাঁথনি শিখছেন যে শিখা আপনি রোগীর দিকে তাকালেই কাজ হবে। জি আপু, ধন্যবাদ প্রশ্ন করার জন্য, সুন্দর প্রশ্ন করেন, এরকম গঠনমূলক প্রশ্ন চাই। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য, এবং ইয়াসমিন আপাকেও ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আশা করি ইয়াসমিন ম্যাম সুন্দরভাবে উত্তরটি বুঝতে পেরেছেন। এখন আমাদের মধ্যে হ্যান্ড রেজ করে আছেন ডক্টর শারমিন বেগম ম্যামকে প্রশ্নটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে স্যারের কথা শোনার পর আমার কাছে মনে হচ্ছে আসলে প্লাটিনার রোগীরা এমন নয় তো যা হবে সোনার মতন দামি, আর বাকিরা সব হবে তা না। সোনার যেমন একটা মূল্য, ঠিক সেই নিজেকে এতটাই মূল্যবান মনে করে, আর বাকিরা সব তুচ্ছ। সারা বললো যে সব লক্ষণের থেকে মাইন্ড আসলে 1000 লক্ষণের চেয়ে একটা লক্ষণে অন্যতম, এটা থেকে আমি এটা অনুভব করলাম। আর সে মনে করবে যে প্লাটিনা রোগীর মন মানসিকতা থাকবে যে সে আমার যোগ্যই না, এরকম মনে করবে সে নিজেকে, তার চিন্তা থাকবে উচ্চত, ভাবনা থাকবে এরকম। এটাই আসলে আমি মনে করতেছি যে স্যারের কথা শোনার পরে এটা হবে প্লাটিনা রোগীর মূল চাবিকাঠি। মাশাআল্লাহ, আজকের আলোচনা সম্মানিত বক্তা ডাক্তার শাহাদাত হোসেন স্যারকে অসংখ্য ধন্যবাদ। তার যে জ্ঞান, অভিজ্ঞতা এবং বাস্তব যে রূপলিপি আমাদের সামনে তুলে ধরেন, হাতে কলমে শিখিয়ে দিচ্ছেন, তার জন্য স্যারের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। স্যারের জন্য দোয়া ও ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ আচ্ছা ডাক্তার সুহাস, আমি একটু তার প্রশ্নের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম, বলবো? জি স্যার। আচ্ছা, মনে হয় আপনার কারো অনুমতির প্রয়োজন নেই স্যার, সবসময় আপনি বলবেন। স্যার আপনি হলো আমাদের সমাজ মধ্যমণি, আপনার কেন্দ্র করে আলোচনা। না, ঘটনা হচ্ছে লুকমান হাকিম স্যার আছে দেখলাম, আরো অন্যান্য বিজ্ঞ চিকিৎসকজন আছে। আমি ব্রেক করতে চাইলাম এইখানে। আমাদের সমাজে কেউ মাইন্ড করবেন না বিষয়টা, আমাদের সমাজে বলে কি, এটা আছে যেহেতু সমাজে এটা বলার ইয়া রাখে না, কই এ ওহাবি, হে সুন্নি, হে এরকম, হে এরকম, হে দরবেশি, হে মাজারপন্থী, হে হইলো এরকম, হে হইলো তাবলিগি। এই যে ধর্মীয় বিষয় দিক দিয়া করে কি, আসলে সে একটা মানুষ,
তাকে করে কি আরেকজনের চিল্লা ওই পদের মধ্যে নিয়ে ফেলাই দেয়, কয় এত জামাতি, এত ইমুখী, এত এরকম এরকম এইরকম কথা কিন্তু প্রচলন আছে। এবং আমার গ্রামে একটা মার্ডার হয়েছিল, শুধু মাত্র কইছে যে এরা সুন্নিপন্থী, আরেকজন কি ওরা হইলো কমি মাদ্রাসার ছাত্র, ওরা হইলো খাঁটি মুসলিম, এরকম একটা তর্ক বিতর্ক। কিন্তু অষ্টম শ্রেণীর পড়া একটা ছাত্র, তাকে অলরেডি বাইরে মারা ফেলাইলো। আমি কিছু আমার একটা জানাজার থেকে বেরিয়েছি, আর আমার গাড়িটার পিছনে গাড়িটাতে তারে মারছে। তাহলে কতটুকু হিংসাত্মক ঘটনা ঘটছে, অথচ এই ছেলেটা এইটে পড়ে, একটা হাই স্কুলে পড়ে, সে কি সুন্নি চিনে, কি ওহাবি চিনে, কি অন্যপন্থী চিনে, এরকম তো তার মাঝে কিছুই ছিল না। কি লিখে একটা সুন্দর একটা ছেলেকে ঘটনাটা ঘটলো। আমি বলতে চাচ্ছি হোমিওপ্যাথিতে যে একটা বিতর্ক হয় যে ও শাহাদত সাহেব তো মাইন্ডপন্থী, ও কাদের সাহেব তো শুধু 50 পদ্ধতি, ও আসলে এগুলির কোনো প্রবিং নাই, ও এমুক এত সঠিক জার্মানি ওষুধ, ও এমুক এত এরকম, ও একসাথে তো দুইটা দেয়। এই যে বিতর্ক গুলো আসলে সমস্ত লোকই চেষ্টা করে, আমি বিশ্বাস করি যারা একদম নবীন ডাক্তার তারাও সার্বিক বিষয় চিন্তা করে। এই যে প্লাটিনা পড়াইতে গিয়া মাইন্ডকে ধরা হয়েছে। আমি যদি এইভাবে একটু উদাহরণ দেই, যে একটা গাড়ি চলতেছে, একটা 60-70টা বগি নিয়ে একটা ইঞ্জিন টাইনা নিতেছে, এটার কোনো বগিরই গুরুত্ব কম নাই, মধ্যে একটা খুলে গেলে পুরা গাড়ি চলবে না। এখন ছোটখাটো লক্ষণ সমস্ত কিছু, যেমন ইঞ্জিন একটা গুরুত্ব বহন করে, ঠিক ইঞ্জিনটার গুরুত্বটা একটু বেশি বা অন্যটার গুরুত্ব কম, এরকম না। এই দুইটার যে সংযোগ স্থলের একটা লোহা আছে, এটার গুরুত্ব অনেক বেশি। এখন ঘটনা হচ্ছে, কেউ ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যারের কোনো কিছুকে বাদ দেয়া হোমিওপ্যাথি করে না। হয়তো কেউ মানসিক লক্ষণকে গুরুত্ব দিয়ে ওষুধটাকে বিবেচনা করে, কেউ তার হঠাৎ করে কৃত্রিম একটা রোগ, একজন মাথায় একজন আঘাত করছে, এখানে কি মন নেয়া রুব্রিক নেয়া হিসাব করবে, ক্যালেন্ডার ওয়াশ দিবে কিনা না দিবে, এটা কি চিন্তা করবে? চিকিৎসকের বিচক্ষণতা এগুলো। এক একজন যে আলোচনা করে অনলাইন গ্রুপে, এই আলোচনাগুলি এমন হয় যে এক একজনের একটা দিক শুধু আলোচনা করে। আমার জানা মতে কেউ সার্বিক চিকিৎসার বাহিরে নয়। এই কিছু কিছু লোক অযথা একজনকে ঠেলা ওই রকম ভাবে এক জায়গায় নিয়ে কুণ্ঠাসা করে কথা বলার একটা প্রবণতা আমি ইদানিং দেখি। এমনও দেখছি যে কিছু কিছু, আজকে আমার দোকানে এই ঘটনাটা ঘটছে, স্যার এই মুখে তো এই করতেছে সেই করতেছে। আমি বললাম দেখো, আমি পরচর্চা করি না বিগত 30 বছর, এর আগে 10-15 বছর করছি। তার এই কথা বললে আমি বিদায় দিছি। এই যে ডাক্তার শাহাদতকে যে প্রশ্নটা করা হয়েছে যে শুধু মাইন্ড রুবিক নিয়ে, সে তো আমি দেখি নাই কোনোটা বাদ দিয়া চিকিৎসা করতে। এখানে ল্যাবরেটরিটা সৃষ্টি হয়েছে কেন? ল্যাবরেটরি সৃষ্টি হয়েছে রোগীর সার্বিক লক্ষণ, দৈহিক মানসিক লক্ষণের মানে একটা সহজ পথ, যে এইভাবে রুব্রিকের মাধ্যমে তাকে চিনতে লাগবে, এবং এই চিনতে যাওয়াটা এই পথ দিয়ে সহজভাবে চিনা যাবে। যাই হোক, আমি আজকে যে প্রশ্ন করছে নামটা জানি কি বলে গেছি, আমি বলবো যে ডাক্তার শাহাদত নয়, যারা হোমিওপ্যাথির সাথে সংশ্লিষ্ট আছে, কেউ কিছু পিছনে, কেউ মধ্যে, কেউ একটু অগ্রগামী। আমি মনে করি টোটালিটি সিমটমও একটা শব্দ, মানসিক লক্ষণ একটা শব্দ, সার্বলয়িক দৈহিক লক্ষণ একটা শব্দ, রাজবৃত্তি একটা ঘটনা, কোনোটাকেই কোন চিকিৎসক বাদ দেয় না। এখন কোন রোগীর ক্ষেত্রে কোনটা বেশি প্রাধান্য দিয়ে বিবেচনা করবে, এটা ক্ষেত্র বিশেষে এমনটা হয়ে থাকে। তো যাই হোক, আমরা যেন পরস্পরকে হোমিওপ্যাথির আরো মর্মবাণী বোঝার চেষ্টা করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করছি। আমি সবাইকে কষ্ট দিলাম। লোকমান হাকিম স্যার মনে আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামাইকুম সালাম। প্রশ্নটা শেষ করে আমি স্যারকে ডাকবো। স্যার তো আমাদের সাথে থাকবেন, আমি জানি, চেষ্টা করে যাবেন না স্যার। ধন্যবাদ আব্দুল কাদের স্যারকে সুন্দর অভিমত ব্যক্ত করার জন্য। হ্যান্ড রেজ করে আছেন মাদানী হোমিওপ্যাথি মেডিকেল। আপনাকে স্যারকে
প্রশ্নটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার, মাদানী হোমিওপ্যাথি মেডিকেল হ্যান্ড রেজ করে আছেন, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, এই জন্য স্যারকে ধন্যবাদ। তবে স্যার জানতে চাইছিলাম যে এই যে স্যার যে মাইন্ডের যেই বিশেষ করে কয়েকটা কেসের মাধ্যমে আমাদের যে আলোচনাটা সুন্দর করে ফুটিয়ে তুলছেন, তো সেই সুবাদে জানতে চাচ্ছিলাম যে যারা দুর্বল প্রকৃতির দুর্বল মন মানসিকতার মানুষ, তারা যদি প্যালাটিনা খায় সেই ক্ষেত্রে কি তারা দুর্বলতা কাটায় উঠতে পারবে কিনা? যারা সাধারণত অত্যাচারিত, অর্থাৎ যারা প্লাটিনার রোগীর কাছে যারা অত্যাচারিত, তারা কি ওই দুর্বল মনকে কি তারা সবল করতে পারবে? স্যার আমি আপনার কোয়েশ্চেনটা বুঝতে পারি নাই, যদি আবার একটু সহজ করে বলতেন। আচ্ছা, জানতে চাচ্ছিলাম যে দেখা গেছে প্লাটিনার রোগী তো সবাই শাসন করে অথবা সবার প্রতি অহংকার পেশ করে, আর তার অত্যাচারে বা তার শাসনে সবাই মানে শোষিত। তো যে লোকগুলা মানে সাধারণত অত্যাচারিত, তারা বা দুর্বল প্রকৃতির বা দুর্বল মনের মানুষ, তারা ধৈর্য সহ্য করে যায় সারা জীবন। তো তারাও কি ইচ্ছা করলে মানে প্লাটিনা যদি বক্ষণ করে, তারা কি নিজের নিজে একটু সমাজের কাছে বড় মনে করতে পারে বা নিজের একটু আগে আগে আসতে পারবে কিনা? জি, আমি এখন আপনার কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি। অর্থাৎ যারা শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, নিপীড়িত হয়েছে এবং যারা বঞ্চনার শিকার হয়েছে, যারা এই প্লাটিনার রোগীর আক্রমণের শিকার হয়েছে, আপনি তাদের পক্ষ থেকে প্রশ্নটা করেছেন যে তারা কি সুস্থ হতে পারবে কিনা। আসলে তাদেরও চিকিৎসা প্রয়োজন লাগে। প্লাটিনার অত্যাচারিত হলে তারা একটা পর্যায়ে তারা ফিজিক্যাল এবং মেন্টাল স্টেট একদম ডিসঅর্ডার হয়ে থাকে এবং তারা আস্তে আস্তে স্বাভাবিকতা ব্যর্থ হয় এবং জীবনটা স্বাভাবিকতার থেকে আলাদা হয়ে যায় এবং তারা সুস্থ স্বাভাবিক থাকে না। তারা কিন্তু আবার চিকিৎসা নিতে লাগে এবং চিকিৎসা নিলে তারা আবার ওই এগুলা ওই বললাম না, এবিউজড এলিমেন্টস ফ্রম এসব থেকে ওই রুব্রিক ধরে ওষুধ ধরে চিকিৎসা নিলে আস্তে আস্তে সে স্বাভাবিক জীবনযাত্রায় যেতে পারে এবং সম্ভব এটা ইনশাআল্লাহ। জি স্যার, ধন্যবাদ। এখানে যে কথাটা স্যার বলছেন যে ওই প্লাটিনার রোগীর অত্যাচারে যারা অত্যাচারিত হয় তারা কার্সিনোমার দিকে চলে যায়, এটা আসলে মানসিক চাপে কার্সিনোসিনের দিকে যায়। এই কথাটা বোধহয় লেকচারে বলছিল। কার্সিনোসিনটা হলে কি দিনে দিনে তাদের অত্যাচারিত এমন হয়ে যায় যে তাদের মন দেহ সবগুলো এমন অবক্ষয়ের দিকে যায় যে যেটার থেকে আর পুনরুদ্ধারের জায়গা থাকে না, এইভাবে নিষ্পেষিত হয়। তখন ওষুধটার নাম বলছিল কার্সিনোসিন। এরকম এখানে স্যার কার্সিনোসিন আছে, ক্যালকিরিয়া কার্ব আছে, স্টেফিসিক্রিয়া, এই টাইপের ওষুধগুলো তখন ওই রোগীর দরকার লাগে আর কি। কারণ সে তো অপমানিত হয়, লাঞ্ছিত হয়, নানান ধরনের শিকার হয়। তো এই শিকার হওয়া জনিত কারণে যে ওষুধগুলো আছে ওইগুলো থেকে ওষুধ যাবে আর কি তখন। স্যার ধন্যবাদ। ওইখানে প্লাটিনা না, ওইখানে অন্য ওষুধগুলি যাবে, এটাই আর কি ওনার ব্যাখ্যাটা। ধন্যবাদ দুইজন শ্রদ্ধেয় স্যারকে সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ফারুক স্যারকে আজকের ক্লাস সম্পর্কে ওনার অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তার সোহাস আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শুনছিলাম মনোযোগ সহকারে। অসাধারণ আলোচনা হয়েছে প্লাটিনামের উপরে। শাহাদাত স্যারকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। টোটাল এই যে মাইন্ড রোগীগুলো গুলো এত সুন্দরভাবে আলোচনা করেছেন যে আমাদেরকে আসলে প্লাটিনাম রোগী চিকিৎসা করতে অনেক সহজ হয়ে যাবে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেহেতু রাত্র অনেক হয়েছে। আমি আসলে ওনার আলোচনা বরাবরই অসাধারণ আলোচনা করেন। আমরা শিখবো ওনার কাছ থেকে এবং উপস্থিত সকলকে এবং শ্রদ্ধেয় সকল সিনিয়র স্যারদের সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকের সম্মানিত আলোচক ডক্টর শাহজাদ স্যারকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর ফারুক স্যারকে সুন্দর অভিমত
জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন লোকমান হাকিম স্যার। স্যার খুব ব্যস্ত মানুষ, অনেকদিন পর স্যারকে পেলাম। স্যারকে অনুরোধ জানাচ্ছি আজকের ক্লাস প্লাটিনা মেডিসিনের ক্লাস সম্বন্ধে আপনার অভিমত ব্যক্ত করার জন্য। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি ভালো আছেন তো? অনেকদিন পরে পেলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি এক হতভাগা, মানে সুযোগ পাই না, সেটা আমার বড় দোষ। স্যার আপনার আলোচনা অত্যন্ত চমৎকার, বলার অপেক্ষা রাখে না। একেবারে অভিনয়ের মাধ্যমে এবং আমাদের ভিতরে ওষুধটাকে জ্যান্ত হয়ে ঢুকে আর কি। তো প্লাটিনা মানে আপনার কথাগুলো শুনলে আর অন্যদিকে তাকাইতে হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার, ওই যে আপনি বলছিলেন যে প্লাটিনা এইভাবে ক্লাসটা কমপ্লিট করলে চেম্বারের সামনে আসে বলা যাবে যেটা প্লাটিনার পেশেন্ট। তো মানসিক লক্ষণ গুলোতে অহংকারী আপনি বলেছিলেন স্যার, যে অহংকারী, আর বাকি সবাই নিচু বংশের লোক, এটা মনে হয়। এবং শুধু এই অহংকারী না, শারীরিক ভাবেও মনে করে যে অন্যদের সে অনেক বড়, উঁচু, লম্বা, আর বাকিরা সবাই ছোট, নিচু, খাটো বা পাবো। এটা তার একটা মানসিক লক্ষণের মধ্যে পড়ে। এটাকে এটা তার ওই যে স্যার সাথে স্যার বলছিলেন যে এই লক্ষণ আমার কিভাবে নিব, তো বলবে না, গল্পে গল্পে কথা চলে আসবে। আবার দেখা যাচ্ছে শারীরিক ভাবে তারপর সবসময় সমাজ চেয়ে অনেক উঁচু মনে করে। তার একটা ছলনাময়ী মুখ পড়ে, হাসতে হাসতে হঠাৎ কেঁদে বসে। এটা অভিনয় তার মধ্যে আছে, যে কোনো এক অথবা কান্না করতে করতে দেখা হঠাৎ করে দ্রুতই আবার সে পরিবর্তন নিজেকে করতে পারে। এটা তার একটা লক্ষণ, খিটখিটে ভাবও বলা যায়, মেজাজও বলা যায়। এইভাবে দেখা যাচ্ছে আপনার এই যে শুল যে তার মধ্যে থাকে, এটা ধীরে ধীরে পারে, আবার ধীরে ধীরে উপশম হয়, তার একটা আরেকটা লক্ষণ। তারপর যদি আমরা দেখি যে ভ্রমণকালীন আমরা যখন বিভিন্ন শরীরে যাই, সেই সময়গুলোতে দেখা যায় তার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। কোষ্ঠকাঠিন্যতা ওই সময় দেখা দেয় তার মল আঠালো হয় এবং কালচে হয়, এবং এই আপনার পিরিয়ডের সময় যে এটা হয়, পিরিয়ডটা আবার কালচে এবং দেওয়া হয়, চাকা চাকা দলা হয়। এগুলো তার মধ্যে পাওয়া যায়। সে তো বিষণ্ণতা ভোগেই। তার আরো বেশ কিছু লক্ষণ ছাড়া অনেকগুলো লক্ষণ বলেছেন যে দৌড় করে, আবার রোগীগুলো বলছেন শুনছিলাম। আর কিন্তু বৃদ্ধি হলো শুয়ে বা বসে থাকলে কষ্টটা বৃদ্ধি পায়, শুয়ে থাকলে কিংবা বসে থাকলে। অথবা ঘরের ভিতরে থাকে, আবদ্ধ ঘরে কষ্টটা পায়। আর কখন বাড়ে? সন্ধ্যা ও রাতে এই সময় বাড়ে। তারপর যদি স্পষ্ট তার সহ্যিত হয় না, তার কমে, যদি বাড়ে তার কমার ইতিহাসে তার থাকার কথা। হ্রাস পাবে হলো সূর্যের উষ্ণতায় কষ্টের উপশম হয়। আপনার পেশেন্টে সূর্যের আলোয় যে উষ্ণ, সেই উষ্ণতার কষ্টগুলো একটু উপশম দেখি আমরা। এগুলো অনেকগুলো জিনিসে আলোচনা করছেন, খুব সুন্দর আলোচনা হয়েছে, এবং গল্পগুলো শুনছিলাম কাজী স্যারের এবং এই স্যারের। তো ধন্যবাদ আজকের আমার এই উপস্থাপন করার জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার প্রত্যেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডক্টর লোকমান স্যারকে সুন্দরভাবে প্লাটিনার কিছু লক্ষণ সংযুক্ত করার জন্য। আশা করি স্যার আমাদের লাইসেম গ্রুপের সাথে সামনে দিনগুলিতে থাকবেন। আমাদের লাইসেম গ্রুপের ক্লাস হয় প্রত্যেক মঙ্গলবার 9:30টার সময়। সবাই প্রত্যেক মঙ্গলবার 9:30টার সময় আমাদের লাইসেম গ্রুপে যুক্ত হবেন। এই বলে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম। তুমি ডাক্তার দাও, দরজা খুলতে বলো।